হ্যালো স্টুডেন্ট, আজকের কোশ্চেন অফ দ্য ডে তোমরা দেখছো। এই কোশ্চেন অফ দ্য ডেটা আমারই স্টুডেন্ট সৌরভ, আকাইপুরের সৌরভ এই অঙ্কটা পাঠিয়েছে। তো তোমরা প্রত্যেকেই একবার একটু পড়ো এবং নিজে নিজে করবার চেষ্টা করো। এরপর কিন্তু তোমরা সলিউশনটা দেখবে। খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, ইন্টারেস্টিংই শুধু না, ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো, সরল সুদের ক্ষেত্রে তোমরা কম বেশি হয়তো কেউ কিস্তির অঙ্ক করেছো, বা যদি নাও করে থাকো, তো যদি আজকে দেখো এই কিস্তির অঙ্কটা, তাহলে আশা করি তোমার কনসেপ্ট ফুল ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবে। ব্যাপারটা হচ্ছে, তোমরা দেখো মাঝের মধ্যে যখন কেনাকাটি করতে যাও, তখন দেখবে যে তোমার কি হয়, কি হয়তো কোনো 20,000 টাকা দামের ফ্রিজ কিনলে, তুমি হয়তো 5,000 টাকা নিয়ে গেছো, দিয়ে 5,000 টাকা দিয়ে আসলে, আর মাসে মাসে তোমাকে কিস্তি হিসাবে কিছু টাকা কেটে নিচ্ছে। তো এই প্রথমে যে টাকাটা দিলে, মনে করো 20,000 টাকার একটা যে ফ্রিজটা ছিল, সেই 20,000 টাকার ফ্রিজ কিনে নিয়ে চলে আসলে বাড়ি, কিন্তু দিলে কত? 5,000 টাকা। ওই 5,000 টাকাটা যেটা দিলে, ওটাকে বলা হয় ডাউন পেমেন্ট। ওটাকে কি বলে? ডাউন পেমেন্ট বলে। আর বাকি যে টাকাগুলো দাও তুমি প্রতি মাসে মাসে বা বছরে বছরে, সেটাকে বলা হয় কিস্তি। ঠিক আছে? তো এইবার বিষয় যেটা হচ্ছে, এইরকমই একটা অঙ্ক এখানে দেওয়া হয়েছে। বলছে একটা কম্পিউটার যদি তুমি নগদে কেনো, তাহলে তোমার কাছ থেকে 39,000 টাকা নেবে। নগদে যদি তুমি কেনো, তাহলে তোমার কাছ থেকে কত নেবে? 39,000 টাকা। বা বা মানে অথবা তোমার কাছে আরও একটা অফার রয়েছে। হয় তুমি নগদে কিনলে তোমাকে 39,000 টাকা পেমেন্ট করতে হবে, অথবা কি করবে, নগদ অর্থ প্রদান হিসাবে 19,000 টাকা তোমাকে দিতে হবে এখনই, এবং তারপরে প্রতিটি 4,200 টাকার মাসিক 5টি কিস্তিতে কিন্তু ওটা শোধ দিতে হবে। ঠিক আছে? তাহলে কম্পিউটার তুমি দুভাবে কিনতে পারো। এই একটা কম্পিউটার তুমি দুভাবে কিনতে পারো। ভালো করে বুঝে নাও আগে বিষয়টা কি হয়েছে। কম্পিউটারটা তুমি যদি কেনো 39,000 টাকায়, তাহলে তোমার সাথে যে মানে বিক্রেতা, তার সাথে আর কোনো সম্পর্ক নেই, জাস্ট তোমার 39,000 টাকা দিলেই মিটে যাবে। কিন্তু এই কম্পিউটারটাই তুমি 19,000 টাকার ডাউন পেমেন্টে কিনতে পারো। আর তোমাকে দিতে হবে কত? তোমাকে দিতে হবে 4,200 টাকা করে মোট 5 বার। 4,200 টাকা করে মোট 5 বার দিতে হবে। তাহলে তুমি বলবে, দাদা 4,200 টাকা করে 5 বার দিলে 4 × 5 = 20, আর 5 × 2 = 10, মানে হলো 21,000 টাকা হয়। 21,000 টাকা হয়। আর 19,000 টাকা তো প্রথমেই দিয়েছিলাম, তাহলে মোট কত টাকা পড়ে গেল দেখি তো। মোট পড়ে গেল 40,000। যোগ করলে হয় কত? 40,000 টাকা। তাহলে যেটা নগদে কিনলে আমার 39 পড়তো, সেটা কিন্তু আমার ডাউন পেমেন্টে কিনেছি বা কিস্তির মাধ্যমে কিনেছি, তার জন্য আমার 40,000 টাকা পড়ে গেল। এতে করে কি হয়েছে, এই যে 40,000 টাকায় এক্সট্রা আমাকে কত পেমেন্ট করতে হয়েছে? এক্সট্রা বা পেমেন্ট যেটা করতে হচ্ছে, সেটা হলো 1,000 টাকা। আর এইটাকেই কি বলা হচ্ছে? এটাকেই বলা হয় সুদ। এটাকে কি বলা হয়? সুদ। এই বিষয়গুলো তোমরা কিন্তু নিত্যদিনের ঘটনায় তোমরা দেখতে পাও, যে কিছু টাকা পেমেন্ট করে দিয়ে একটা জিনিস নিয়ে চলে আসে, এবং সেক্ষেত্রে তাকে কিসের মানে ইয়েতে পড়তে হয়? সুদের আওতায় কিন্তু তাকে পড়তে হয়। ঠিক আছে? তো এখানে হলো সেই ধরনেরই একটা অঙ্ক। আচ্ছা, তাহলে তুমি এই অঙ্কটা করতে গেলে কি কি করবে? তাহলে আমি শুধু জাস্ট এটা দেখে নিলাম, 39,000 টাকা যদি মানে নগদে দিতাম, তাহলে 39,000 পড়তো। আর ডাউন পেমেন্ট প্লাস কিস্তিতে যদি কিনতাম, সেটা তাহলে আমার 40,000 পড়তো। তার মানে 1,000 টাকা সুদ। এইটুকু আমি বুঝতে পেরেছি। আচ্ছা, সুদ কার উপরে পড়ে? তুমি আমাকে একটা অ্যান্সার দাও তো। সুদ কার উপরে পড়ে? সুদ বলবে যে ধারের উপরে সুদ পড়ে। ধারের উপরে যা তোমার ধার থাকবে, সেই ধার বা ঋণ, ধার বা ঋণের উপরে কিন্তু তোমাকে সুদ দিতে হয়। ধার বা ঋণের উপর কিন্তু তোমাকে সুদ দিতে হয়। এই কথাগুলো তোমার নিশ্চয়ই ক্লিয়ার আছে। তাহলে তুমি বলবে যে, দাদা আমি তো 19,000 টাকা দিয়ে এসেছিলাম, ওই যখন ইয়েটা কিনেছিলাম, কম্পিউটারটা 19,000 টাকা দিয়ে যখন কিনলাম, তখন ওই যে ব্যক্তি, তার কাছে আমার কিন্তু 20,000 টাকা ঋণ ছিল। তাহলে প্রথম ঋণটা কত ছিল? তুমি বলবে, দাদা আমার কাছে 20,000 টাকা ওর কাছে আমি ঋণী ছিলাম। তাহলে সেই 20,000 টাকা যখন ঋণী ছিলে তুমি, তাহলে এই 20,000 টাকার উপরে ও নিশ্চয় একটা সুদ নেবে।
ঋণ থাকলেই তার উপরে সুদ নেবে। আচ্ছা, পরবর্তী মাসে তুমি আবার ওর সাথে দেখা করতে গেলে কি দেখা করতে গিয়ে কী করলে, তুমি 4,200 টাকার একটা কিস্তি দিয়ে দিলে, একটা কিস্তি দিয়ে দিলে। তাহলে প্রথম মাসের জন্য তোমার ঋণ কিন্তু 20,000। পরের মাসের জন্য তোমার ঋণ কত বলো তো? পরের মাসের জন্য তোমার ঋণ 20,000 থেকে 4,200 বাদ গেলে তুমি বলবে দাদা আমার ঋণ হলো 15,800, 15,800 টাকা ঋণ, তাই না? 20,000 থেকে যদি 4,000 বাদ যায় তাহলে 16,000, 200 টাকা বাদ গেলে 15,800। এইভাবে তোমার কিন্তু ওর কাছে কি ঋণ পড়বে, এইভাবে ও কি হবে, তোমার কি থেকে যাবে, ওর কাছে ঋণ থেকে যাবে। এবং সেই যে কটা ঋণ থাকবে প্রত্যেকটা ঋণের উপরে কি চাপবে, সুদ চাপবে না? তাহলে সুদ যদি চাপে, তুমি কি এইভাবে প্রত্যেকটা ঋণ তুমি বার করে কি যোগ করবে প্রত্যেকটা ঋণ? না, তা করব না। আমি কি বলছি আর একবার একটুখানি কথাটা এখানে ক্লিয়ার করে নিই। তাহলে আমি বলবো এই যে ঋণগুলো ওর কাছে থাকছে, যার কাছ থেকে কিনেছো তুমি, সেই ঋণগুলোর উপরেই তোমাকে কি দিতে হবে, সুদ দিতে হবে। তাহলে এই প্রত্যেকটা ঋণের উপরে মাসিক সুদ দিতে হবে। তাহলে বার্ষিক সুদের হার আমি যদি ধরে নিই R%, তাহলে বার্ষিক যদি সুদের হার আমি যদি ধরে নিই R%, তাহলে তুমি বলবে দাদা মাসিক সুদের হার হবে R/12। আচ্ছা, কেন মাসিকে কনভার্ট হতে হচ্ছে? যেহেতু যে ধারগুলো সেগুলো কিন্তু মাসে মাসে, ঠিক আছে, যে ধারগুলো ওর কাছে আমার থাকছে সেগুলো মাসে মাসে, কেননা মাসে মাসে আমি কিস্তি দিয়ে আসি না। তাহলে এই যে ধারগুলো, এই ধারগুলোর উপরে ও সুদ নেবে, কিন্তু কি হারে সুদ নেবে? R/12% হারে। যেহেতু বছরে আমার R% ধরেছি, আর 12 মাসে 1 বছর, তাই 12 দিয়ে ভাগ, তাহলে R/12% আকারে ও সুদ নেবে। কার উপরে সুদ নেবে? তুমি সরাসরি বলবে দাদা ঋণের উপরে সুদ নেবে। তাহলে এই হলো প্রত্যেকটা ঋণকে আমি লিখে দিয়েছি, দুটো ঋণ লিখেছি, সব ঋণ লিখবে না, তোমাকে আমি কীভাবে তাড়াতাড়ি করতে হয় সেটা শেখাবো। তাহলে এই ঋণগুলোর উপরে তোমাকে সুদ পেমেন্ট করতে হবে R/12% হারে। আর কত সুদ পেমেন্ট করতে হবে? তুমি বলবে দাদা আমাকে 1,000 টাকা সুদ পেমেন্ট করতে হবে, ঠিক তো? এইবার চলো, তাহলে তুমি বলবে তাহলে এই ঋণগুলো যদি আমি প্রত্যেকটা ঋণের উপরেই তো R/12% হারে, তাই আমি কমন নিয়ে নিয়েছি একবারে R/12%। এইবার তুমি জানো এখানে মোট কয়টা ঋণ বলো তো? এখানে মোট ঋণের সংখ্যা হলো 5টি ঋণ। কয়টা ঋণ? 5টি ঋণ, ঠিক আছে। যার মধ্যে প্রথম ঋণটা কত? তুমি বলে প্রথমটা হলো ফার্স্ট ঋণটা হলো 20,000, 20,000 একবারে বের করা শিখবে। আর লাস্ট ঋণটা কত জানো? লাস্ট ঋণটা তোমার 20,000 থেকে 4 গুণ 4200 বাদ দেবে। 4 গুণ 4200 কেন বাদ দেবো? তুমি তো বলবে দাদা 5 গুণ 4200 বাদ দাও, কেননা 5খানা তো অবশ্য শোধ দিয়েছি। না ভাই, 5খানা শোধ দিয়েছো, 5 নাম্বার বার যখন শোধ দিলে না, তখন তার কাছে আর কোনো ঋণ ছিল না, বুঝেছো? 5 নাম্বার বার যখন শোধ দিলে তার কাছে আর কোনো ঋণ থাকবে না, সব কিছু চুকে যাবে। তাহলে তোমাকে ঋণ যদি গণনা করতে হয়, তোমাকে 4 গুণ 4200 বাদ দিতে হবে। তাহলে 4 গুণ 4200 মানে 4 দুগুণে 8, 4 4 16, 16,800 যদি বাদ যায়, তাহলে তুমি বলবে 20,000 থেকে যদি 16,800 বাদ যায়, তাহলে 3,200 হলো লাস্ট ঋণটা, ঠিক আছে। তাহলে এই ঋণগুলোকে যোগ করলে, তোমরা তো জানো যখন পরপর কিছু সংখ্যার যোগ করা হয় যার মধ্যে ব্যবধান একই ব্যবধান, তাহলে তার ক্ষেত্রে সূত্র হলো n/2 ইন্টু প্রথম পদ যোগ শেষ পদ, n/2 ইন্টু প্রথম পদ যোগ শেষ পদ। তাহলে সেই সূত্র অনুযায়ী আমি বলবো এখানে 5খানা ঋণ, 5খানা পদ আছে, তাহলে সেই অনুযায়ী 5/2 হবে। আর প্রথম পদ আমি বলবো, প্রথম ঋণ কত? 20,000, আর শেষ ঋণটা কত বলবো? 3200। শেষ ঋণটা কত বলবো? 3200। তাহলে এখানে সবকটা ঋণ চলে আসলো, সবকটা ঋণের যোগফল চলে আসলো, আর তার উপরেই কত পার্সেন্ট? R/12% হারে। আর পার্সেন্ট ভাঙা মানে কি? পার্সেন্ট ভাঙা মানে 100 দিয়ে ভাগ, ইজিক্যাল টু আমি কত লিখে দেবো? 1000 লিখে দেবো, কেননা 1000 টাকা সুদ খেয়েছে আমার কাছ থেকে। তাহলে তুমি বলবে এটাকে যদি এখন হিসাব নিকাশ করা যায় তাহলে কি দাঁড়াবে একটু দেখা যাক। আচ্ছা, এখানে যদি কাটাকুটি করা হয় তাহলে 5/2 ইন্টু এখানে 20,000 যোগ 3,000 মানে 23,200 হবে, তাই তো? 23,200 ইন্টু R/12 ইন্টু 1/100 ইজ ইকুয়াল টু তোমার 1000, ঠিক আছে।
এইবার দেখো কাটাকুটি আমি করছি। আচ্ছা, এই দিকের দুটো শূন্য আর এই দিকের দুটো শূন্য তুমি কেটে দাও। আচ্ছা, উপরে উপরে কাটলো, 5 দিয়ে কাটছি, 5 দুগুণি কত হচ্ছে, 10 হচ্ছে, বেশ। আচ্ছা, আরও কাটবে এখনও, 4 দিয়ে কাটবে না এখানে, হ্যাঁ 4 দিয়ে, 3 4ই 12, আর 4 দিয়ে যদি কাটি 4 5 20, 4 8 32। আচ্ছা, আবার 2 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটলে 29 দুগুণি 58। তাহলে আর ইজুকাল টু তুমি কি পাচ্ছ, আর ইজুকাল টু পাচ্ছ 3 গুণ 100 গুণ ওই পাশে কত 2 আছে, তাহলে 3 দুগুণি 6 আর 2 গুণ করলে 600 হয়ে যাবে। 6 3 দুগুণি 6 আর 100 গুণ করলে হবে 600। আর এই পাশে আর এর সাথে গুণ আছে কত 29, তাহলে 600/29 আমার হবে। তাহলে 600/29 হলো আর এর মান। তাহলে আমি বলবো 29 দিয়ে যদি ভাগ করি, 29 দুগুণি 58, তাই তো, 29 দুগুণি 58, তাহলে পড়ে থাকছে 20। আচ্ছা, তাহলে একটা শূন্য নিতে হবে, তাহলে পড়ে থাকছে 20, তাহলে 20 পূর্ণ 20/29 হলো আমার এখানে উত্তর। তাহলে 20 পূর্ণ 20/29 কোথায় আছে, অপশান সি হলো সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। যদি তুমি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে, তোমরা কিন্তু বুঝতে পারলে।